স্বাগত সবাইকে আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। রিফান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই এবং শুরুতেই কিছু তথ্য বরাবরের মতো তোমাদেরকে জানাতে চাই। ফ্রান্সের রাজধানী প্যারিসে 1989 সালে নির্মিত একটি গ্লাস ও ধাতু নির্মিত পিরামিড হলো লুভর এর পিরামিড এবং এই লুভর প্রাসাদ প্রাঙ্গণে এটা অবস্থিত। এখানে একটি বড় পিরামিডকে ঘিরে তিনটি ছোট পিরামিড রয়েছে। এই বড় পিরামিডের মধ্য দিয়ে লুভর জাদুঘরে প্রবেশ করতে হয়। এই অনিন্দ সুন্দর স্থাপনাটির নকশা করেছেন চীনা আমেরিকান স্থপতি IM পেই। জানা হলো, এবার জানাই আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী আরনিব মাহবুব। তার সাথে কথা বলবো আর তোমাদের সাথে তো সবসময় কথা বলতে চাই। ফোন নাম্বারটি দেখবে এবং সেখানে ফোন করলেই কথা হয়ে যাবে। হ্যালো, হাই, হাউ আর ইউ? ভেরি ওয়েল, অনেক ধন্যবাদ এনটিভিকে আমাকে এখানে আনার জন্য। আচ্ছা, আমরা আসলে থ্যাঙ্কফুল বিকজ আপনি সময় দিয়েছেন, অনেকগুলো কথা আপনার কাছ থেকে শুনবো, গানও শুনবো। হ্যাঁ, অবশ্যই। একদম শুরুতে বলি, যখন আমি আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে একই সাথে সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী, সঙ্গীত নিয়ে কথা বলা আমরা শুরু করতে পারি। শিওর, নো প্রবলেম। রিসেন্ট ব্যস্ততা সব নিয়ে আমার অ্যাকচুয়ালি অ্যাজ ইউ নো আমি অ্যাকচুয়ালি একটা গান রিলিজ করে ফেলেছি অলরেডি ডিসেম্বর 16 তারিখে। জি, 16 ডিসেম্বরে। এবং তার সাথে সাথে আমি আরও 2টা গান আমার রেকর্ড করা হয়ে গেছে। এগুলো আমি আপকামিং ইন দ্য নেক্সট ফিউ মান্থস রিলিজ করার ইচ্ছা আছে, কিন্তু তার আগে আমি একটা অ্যালবাম তৈরি করে তারপরে রিলিজ করতে চাই। অ্যান্ড এই গানগুলো অ্যাকচুয়ালি হবে বেসিক্যালি আমার জীবনের এক্সপিরিয়েন্স, তারপরে কেন আমি গান গাই, সুর, মেলোডি আমি একটু মানে ওয়েস্টার্ন এবং বাংলা ইনফ্লুয়েন্স করে মিক্স করে একটা অ্যালবাম তৈরি করতে চাই। এটা হলো আমার ইচ্ছা। আমি যতদূর জানি যে আপনি নিজে লেখেন, নিজে সুরও করেন, তো সেক্ষেত্রে এই যে বলছিলেন যে আমার জীবন থেকে নেওয়া কিছু কথা দিয়ে গান হবে বা সেরকম কিছু গান আপনি সামনে উপহার দিতে চান, এই যে ভাবনাটা, সেই ভাবনাটা আপনার কেন হলো? আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কিন্তু গানের প্রতি অনেক বড় আগ্রহ থাকে। আচ্ছা। এবং ছোটোবেলা থেকে আমি সবার কাছ থেকে শুনতাম যে তোমার গলা ভালো, তুমি করো না কেন কিছু। সো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে গান, সুর এবং লেখা না করলে কিন্তু একটা আর্টিস্ট হিসাবে ডেভেলপ করা যায় না, করা ডিফিকাল্ট, নিজের ভিতরে থাকতে হয়। অবশ্যই অবশ্যই, না হলে আমার ফার্স্ট গান আমি বলবো বাপ্পাদা আর সুরে করা এবং বাপ্পা মজুমদার, জি বাপ্পা মজুমদার সুরে করা এবং শাহান কবন্দর লিরিক্সে করা। সো এইটা বাদে প্রথম গান একজন করে দিতে পারে, কিন্তু তারপরেরগুলো তো সবগুলা গান তো আর ওভাবে হয় না। সো নিজের থেকে আসতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখন আপনি সেই গান নিয়ে ব্যস্ত বলছিলেন যে 2টো গান, সেটার মিউজিক ভিডিও রিলিজের আগে একটি অ্যালবাম আপনি করবেন। অ্যালবামে কতগুলো গান থাকতে পারে, কোন সময় আমরা অ্যালবামটা পেতে পারি, কোনো পরিকল্পনা আছে কি? আমার গোল হলো জুলাই অগস্টের আগে আমি অ্যালবামটা শেষ করব। এখন এটা গোল, সাইড ট্র্যাক হয়ে যেতে পারে নাকি আমি ঠিক জানি না, কিন্তু এটা আমার গোল, ইচ্ছা আছে। এখন অ্যালবামটায় আপনি এক্সপেক্ট করতে পারেন যে 10 থেকে 12টা গান থাকবে। আচ্ছা, একটা সাধারণ যেরকম একটা অ্যালবাম ইউজুয়ালি থাকে ওইভাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে গানের লেখা কিংবা সুর করার কথা আপনি বলছিলেন, কম্পোজিশনে কোনো ধরনের চমক কিংবা অন্য কেউ কম্পোজিশন করছে কিনা বা কারা কম্পোজিশন করতে পারে, এরকম কোনো প্ল্যান আছে? আমার কোলাবোরেশন করার ইচ্ছা আছে, এখনো কারোর সাথে মানে ফাইনালি কোনো কথা হয় না। আচ্ছা, সবকিছু একদম প্রাথমিক পর্যায়ে? একদম প্রাথমিক পর্যায়ে। মাত্র 2 মান্থস, আমি 2 মাস আগে আমি প্রথম গান রিলিজ করে ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। সো ইনশাল্লাহ আমি কাজ করব। কম্পোজিশনের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে, বাট আমি চাচ্ছি যে কোনো কোলাবোরেশন যদি করি আধুনিক এবং যাদের এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে ওয়ার্ক করা। রিনাউন্ড যারা আছে, রিনাউন্ড তো থাকবে, কিন্তু তার সাথে সাথে যে অনেক প্রডিউসার আছে বাংলাদেশে যে দে আর লুকিং ফর ওয়ার্ক, যে ওরা গান বানাতে চায়, দে ওয়ান্ট টু ডু ইট, সো আই নিড দেয়ার হেল্প টু। অ্যাজ ইউ নো, গান নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে, পাইরেসি ইত্যাদি ইত্যাদি, এবং অনেক প্রমিনেন্ট শিল্পীরাও কিন্তু অ্যালবাম রিলিজ থেকে পিছিয়ে এসেছে। সেক্ষেত্রে একজন একেবারে নিউ কামার কিংবা একজন তরুণ শিল্পী হিসেবে খানিকটা থ্রেট ফিল করেন কিনা অ্যালবাম করতে গিয়ে, আর কি ফিলিংসটা হয়? আমার মনে হয় যে যে কোনো ইন্ডাস্ট্রিতে মানে প্রাথমিক এবং প্রথমভাবে যারা একদম ফার্স্ট ঢুকে তাদের ডেফিনেটলি একটা ফিয়ার বা ইন্টিমিডেশন থাকে যে আমি কি সাকসেসফুল হতে পারবো নাকি পারবো না। গান শুনি অবশ্যই। ওকে, আমরা কি লাস্ট রিলিজটা শুনবো? হ্যাঁ প্লিজ। গানটা বাপ্পা মজুমদারের কম্পোজিশন, জি, বেঁচে থাক বাংলাদেশ নাম। আচ্ছা, এবং শাহান কবন্তর লেখা। জি, ওকে, চলো।
আজ যিনি হুইল চেয়ারে দেখেন খবর শিরোনাম, বাংলা মায়ের স্বাধীনতা তারই ত্যাগের পরিণাম। যুদ্ধ যেন হয়নি শেষ, স্বপ্নগুলো বেঁচে থাক, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক। যুদ্ধ যেন হয়নি শেষ, স্বপ্নগুলো বেঁচে থাক, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক। দেখিনি আমি শুধু জেনেছি কেমন করে এই যুদ্ধ হয়, তবে প্রয়োজন প্রাণ দিতে করব না আমি কোনো ভয়। দেখিনি আমি শুধু জেনেছি কেমন করে এই যুদ্ধ হয়, তবে প্রয়োজন প্রাণ দিতে করব না আমি কোনো ভয়। শত শহীদের স্বপ্ন যেন এ মাটিতে হয় না শেষ, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক বাংলাদেশ, বেঁচে থাক। আপনাকে আসলে ধন্যবাদ জানাই মন থেকে এই কারণে যে এরকম একটি কথার গান, এরকম একটি আমি দেশের গান বলছি, দেশের জন্য এরকম একটি গান উপহার দেওয়ার জন্য, এবং সেই গানে করতে গিয়ে আপনি অনেকগুলো গুণী মানুষের সাথে কাজ করেছেন, একটি অসাধারণ মিউজিক ভিডিও রয়েছে। আমি একটু সেই এক্সপিরিয়েন্সটাও শুনতে চাই। ফার্স্টলি থ্যাংক ইউ, আমি গানটা পছন্দ করেছেন, এটাই এটাই আমার জন্য অনেক বেশি। মোস্ট ওয়েলকাম। অ্যান্ড মিউজিক ভিডিওটা আমি যখন করি, সেটা হলো আমাদের যে কোম্পানির সাথে করেছি, নাম স্টক ফ্যাক্টরি প্রোডাকশনস, তারাই অ্যাকচুয়ালি সব প্ল্যানিং এবং অ্যারেঞ্জমেন্টটা করে। এবং সেখানে আমাদের আপনি অভিনয় করেছেন আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর ইনামুল হক স্যার। জি, এবং ওরাই এনামুল হক স্যারকে তারা অ্যারেঞ্জ করে এনেছিল। এবং আমরা চলে যাই একদম গাজীপুরের একদম গভীর একটা জায়গায়, এইখানে মিউজিক ভিডিওটা শুটিং করা হয়। এবং ওই বাসাটা যেটার ভিতরে মিউজিক ভিডিওটা শ্যুট করা হয়, ওই বাসাটা রিয়েলি অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধারা 71-এর সময় মুক্তিযোদ্ধারা ওখানে লুকায় থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাক বাহিনীর থেকে লুকায় থাকতো ওইখানে, অর্গানাইজ অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধার বাসা, তার ভিতরে করা হয়েছিল। আচ্ছা, সেখানে শুটিং করতে গিয়ে আপনার আসলে অনুভূতি কি ছিল সেটাও জানতে চাইবো। অ্যান্ড আপনার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা, সে নিয়েও কথা বলবো, তবে একটু ফোনে যাই। শিওর, নো প্রবলেম। কে বলছো? হ্যালো। নাম বলো। হ্যালো, আমি আয়েশা। আয়েশা, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি, বিএমএসসি তে। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। প্রথম প্রশ্ন তোমার জন্য। লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হু রাইটস, অপশনগুলো দেখো, এ গ্রাফস, বি মেডিকেল বুক, সি ডিকশনারিজ। বলো। খুব দ্রুত বলতে হবে কিন্তু সময়ে বেশি পাবো। এ গ্রাফস। এ গ্রাফস। আই এম সো সরি, কারেক্ট না। কারেক্ট অ্যান্সারটা চলো আমরা জেনে নেই, সি ডিকশনারিজ। আরেকটা ফোন নেই আমরা। হ্যাঁ, শিওর। কে বলছো? মাহি। বুঝি না, নামটা আবার বলো। হ্যালো, আমি মাহি। আচ্ছা, স্কুলের নাম বলো এবং কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। স্কুল? মডেল হাই স্কুল। ওকে ফাইন। তুমি কি নার্ভাস? ওকে ফাইন, বলো যে কোন বিভাগ পছন্দ, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমার জন্য। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার পর্যবেক্ষক দেশ কতটি? দেশগুলো হচ্ছে ক 22টি, সংখ্যাটা, খ 20টি, গ 24টি। বলো। ক 22টি। ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং সর্বশেষ সোমালিয়া ও পূর্ব তিমুর অন্তর্ভুক্ত হয়েছে। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্নটি করি, চলো। প্রশ্ন হচ্ছে 2 কোটির অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে কি বলা হয়? অপশনগুলো হচ্ছে ক মেগা সিটি, খ মেটা সিটি, গ হেক্সা সিটি। বলো। 2 কোটির অধিক। কি ভাবছো? কেউ বলছে না, তুমি পড়ছো? খ মেটা সিটি। খ মেটা সিটি। ব্রিলিয়ান্ট, রাইট অ্যান্সার। এক্স্যাক্টলি, যেমন টোকিও, দিল্লি মেটা সিটির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। 1000 টাকার বই হলো, এবার কি আরো 1000 টাকার বইয়ের জন্য তুমি খেলবে? কি খেলবো? নিয়ম জানো?
জি। ব্রিলিয়ান্ট। চলো, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে? অপশনগুলো হচ্ছে ক কর্নেল ডাক্তার ফাতেমা বেগম, খ কর্নেল ডাক্তার নাজমা বেগম, গ কর্নেল তনিমা চৌধুরী। বলো বলো। কর্নেল নাজমা বেগম। তুমি কি জেনে বলেছো? এটা মনে হচ্ছে। তোমার মনে হওয়াটা একদম ঠিকঠাক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাসিভ পারফরমেন্স, 2000 টাকার বই তোমার হয়ে গেল। আচ্ছা, আমি একটু ওদের সাথে কথা বলতে বলতে আপনার কথাও একটু ছোটবেলায় ফিরে যেতে চাই। ছোটবেলায় একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে যতটুকু আমি জেনেছি, পরে আপনি বেড়ে উঠেছেন, সেখানেও গানের একটা ইন্সপিরেশন ছিল। একটা সময় আপনি পড়াশোনার জন্য কানাডাতে চলে যান এবং সেখানে একটা লম্বা সময় আপনি পাস করেন। তো এই প্রশ্নটা এই কারণে করা, সেখানে গিয়ে বাংলাদেশকে, ডেফিনেটলি আপনি একজন বাংলাদেশের প্রতিনিধি, সেখানে গিয়ে বাংলাদেশকে কিভাবে দেখেন, বা ওরা আমাদের সংস্কৃতি, আমাদের এই সব কিছু সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু আগ্রহী, বা জানার পরে ওদের এক্সপিরিয়েন্সটা কি হয়? আমি যতদিন কানাডায় ছিলাম, মানে কানাডিয়ান পিপল কিন্তু ওরা অনেক ফ্রেন্ডলি। আচ্ছা। এবং আমার এক্সপিরিয়েন্সে যখন একটা নতুন কিছু আমি ইন্ট্রোডিউস করি বা বলি যে আমার এই দেশের থেকে আমি একটা জিনিস শিখে আসছি, বা এই দেশের থেকে এইভাবে জিনিস করা হয়, ওরা কিন্তু খুব রিসেপটিভ, ওরা শুনতে চায়, ওরা জানতে চায় অন্য দেশ কীভাবে হয়। আমার ফ্রেন্ড সার্কেলে যারা যতজন লোক ছিল, এবং ছোটোবেলা থেকে যেখান থেকে আমি গ্রো আপ করি, সেখানের মানে ছোটোবেলার গল্প হলো আমার 2 বড় বোন আছে, তারা মানে ক্লাসিক্যালি গান টান শিখতো। আচ্ছা। এবং ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যালি আর আম্মু ওখানে মানে ঢুকায় নাই, জানি না কেন, কিন্তু আমি ওখানে গানের ভিতরে আর ওইভাবে যাই নাই। আমি যতটুকু গান শিখা সেটা হলো আমি অনেক হলিউডের গান টান শুনতাম। আচ্ছা। তারপর বলিউড হলিউডের গান শুনে শুনেই মানে গাওয়ার থেকে আরো বেশি গাওয়া, এবং আগ্রহটাও বেড়ে যাওয়া। আগ্রহটা বেড়ে যায় ন্যাচারালি। যেটা কানে শুনতে ভালো লাগবে সেটা গেতেও ভালো লাগবে। হ্যাঁ, রাইট। ওখান থেকে আমার মানে গানের প্রতি আগ্রহটা বাড়ে। আমি রাস্তাঘাটে কানাডাতে কোনো কালচারাল প্রোগ্রাম বা এরকম কোনো কিছুতে পার্টিসিপেট ডেফিনেটলি করেছেন, সেরকম কোনো এক্সপেরিয়েন্স? আমি অ্যাকচুয়ালি করেছিলাম একটা কানাডা একটা বাঙালি স্টুডেন্ট সোসাইটি ছিল, ওখানে আমি অনুষ্ঠান করি নাই, বাট আমি ওখানে মানে ইনভলভ ছিলাম, মানে কথাবার্তা নিয়ে, তারপরে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট নিয়ে। তারপরে আমার একজন আন্টিও সে ওখানে থাকতো, সেও অনেক মানে সে পুরো অভিনয়ের ভিতরে মানে থিয়েটার করতো, ওখানে মানে অর্গানাইজ করার জন্য আমি তাকে হেল্প করতাম। সবগুলোর সাথে আপনি ছিলেন ওইভাবে, কিন্তু মানে প্রফেশনালি কিছু ওখানে করা হয়নি। আচ্ছা, এখন তো দেশে এসে গানটাকে খুব বেশি ভালোবেসে গান করছেন, পাশাপাশি অভিনয় করছেন, অভিনয়ের গল্পও শুনবো। এটা কি প্রফেশনালি করছেন নাকি শখের বসে? আমার মনে হয় শখের থেকেই তো প্রফেশন হয়। আচ্ছা। যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি যখন আপনি ঘুমের থেকে উঠে চাবেন যে আমি আজকে কি করব, কোন জিনিসটার প্রতি বেশি টান পড়ে, ওইটা অ্যাকচুয়ালি যদি প্রফেশন কোনোদিন বানানো যায়, সেটা হচ্ছে বড় খুশি আর কি। সেটা বোধহয় সবচেয়ে বেশি আনন্দ নিয়ে করা যায়। এক্স্যাক্টলি। তখনই বোধহয় এই কথা সত্য হয়ে যায় যে মন যা বলে সেটা। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওয়েল ফাইন। আমার আরেকটা ব্যাপার একটু বলেন তো, যে গান শুনতে গেলে তো যেমন আপনি এক ধরনের ইন্সপিরেশনের কথা বলছিলেন, যে ছোটবেলা থেকে আপনি নানান ধরনের বাইরের গান শুনেছেন, বোনদের গান শুনেছেন, তো এখন এসে কাদের গান খুব বেশি ভালো লাগে, কোন গানগুলো শুনলে আপনি আরো বেশি ইন্সপায়ার্ড হন? আমি কিন্তু ওয়েস্টার্ন মিউজিক অনেক ফলো করি, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেক বাংলাদেশি আর্টিস্টদেরকেও ফলো করি। আমার ওয়েস্টার্ন ব্যান্ডস যেগুলো ফেভারিট হলো মারুন 5, তারপর হ্যাঁ অ্যামেজিং, তারপরে দ্য উইকেন্ড একটা নতুন একটা সিঙ্গার আসছে, সে টরন্টো থেকেই বর্ন অ্যান্ড ব্রট আপ। আচ্ছা। কিন্তু বাংলাদেশে আমি বিগ ফ্যান অফ তাহসান। ওকে। তার গান আমার খুব ভালো লাগে এবং তার গলাটা অনেক সুন্দর। অ্যান্ড আমার ক্লাসিক্যাল যেগুলো ফোক গানগুলো ভালো লাগে সেগুলো হলো বাপ্পাদার ডেফিনেটলি, এবং মমতাজের গান অনেক পপুলার, আর এইগুলো আমি অনেক শুনি। আচ্ছা, আমাদের একেবারে ট্র্যাডিশনাল যে গানগুলো আছে সেগুলো আপনি শোনেন, সব ধরনের গানই শোনেন, তাই তো? হ্যাঁ। ওয়েল, বাপ্পা মজুমদার, তার সাথে তার মতো একজন বড় মাপের এরকম গুণী একজন মানুষের সাথে কাজ করতে গিয়ে যেটা হয়, যে একেবারে নিউ কামার কিংবা একজন নতুন মানুষ হিসেবে এক ধরনের নার্ভাসনেস কাজ করে, হওয়ার কথা। আমি জানি না আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল, সো সেইটা কাজ করলো, সেটা কিভাবে ওভারকাম করেছেন, বা সেই এক্সপিরিয়েন্সটা কি ছিল তার সাথে কাজ করতে গিয়ে? আমি অ্যাকচুয়ালি ভিতরে নার্ভাস থাকি, বাট বাইরে কিন্তু আমি ট্রাই করি যে ওটা যেন না বের হয়। আচ্ছা। তার সাথে যখন কাজ করি আমি চেষ্টা করছিলাম যে নার্ভাসনেস দেখাবো না, যত কনফিডেন্ট থাকবো তত আমার কাজও ভালো হবে, সেও নিশ্চয়ই মানে অ্যাপ্রিসিয়েট করবে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি তার স্টুডিওতে ঢুকি। আচ্ছা। এবং
সে যেভাবে মানে কম্পোজ করছে এবং সে যেভাবে মানে রেকর্ডিং সেশনটা আমার চলে গিয়েছিল মানে খুব প্রফেশনাল। আমাদের সাথে ফোনে কে আছো? হ্যালো। হ্যালো ভাইয়া, আমি জ্যোতি। জ্যোতি, স্কুল কোনটা? হ্যালো, তোমার স্কুলের নাম বলো। সালেহা সিদ্দিক বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার কোন ক্লাসে পড়ো? 9-এ। 9-এ। ঠিক আছে, থাকো লাইনে। ছবি দেখো, ছবির গ্যালারি এখন। দক্ষিণ আফ্রিকার এই টি-20 অধিনায়কের নাম বলো। অপশনগুলো হচ্ছে ক ফারহান বেহারদিন, খ হাশিম আমলা, গ ডেভিড মিলার। বলো। টি-20 ক্যাপ্টেন কিন্তু তিনি। ফারহান বেহারদিন। তুমি ক্রিকেট খেলা দেখো? দেখি। ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। আমারও ভালো লাগছে যে তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আরেকটি ছবি তাহলে দেখো। 500 টাকার বই কিন্তু পৌঁছে যাবেই। ছবির এই স্থাপনাটির নাম তাজ লেক প্যালেস। বলতে হবে এটি কোথায় অবস্থিত। অপশনে দেওয়া আছে ক প্রতাপগড় গ্যাংটক, খ ডায়মন্ড হারবার কলকাতা, গ উদয়পুর রাজস্থান। বলো। জ্যোতি, কুইক। উদয়পুর রাজস্থান। ব্রিলিয়ান্ট, রাইট অ্যান্সার। ভালো লাগছে যে তুমি 1000 টাকার বই জিতে নিলে শুধুমাত্র ছবি দেখে। আচ্ছা, এবার কি পরের ছবিটা দেখবে? ভাইয়া। আচ্ছা, দেখবে। নিয়ম জানো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সাহসটা যারাই দেখাও তাদেরকে আসলে মন থেকে থ্যাঙ্কসটা দিই। আগের থ্যাঙ্কসও মন থেকে, বাট এটা আরো বেশি মন থেকে। ওকে, ছবি দেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্টের নাম কি? অপশনগুলো হচ্ছে ক বেঞ্জামিন হ্যারিসন, খ জন অ্যাডামস, গ এন্ড্রু জনসন। বলো। একটু কঠিন। বেঞ্জামিন হ্যারিসন। আচ্ছা, তুমি রিসেন্ট প্রেসিডেন্টের নাম জানো? না ভাই, এটা জানি না। আয় হায়, এটা জানো না? ছবি দেখে কারেক্ট অ্যান্সার দিয়ে দিলে, থ্যাংক ইউ। আর এখন যিনি প্রেসিডেন্ট তার নাম জানো না, এটা শুনে খুব দুঃখ পেলাম। 2000 টাকার বই তুমি পেলে, ডোনাল্ড ট্রাম্প। আমার মনে হয় যে তোমার জানা উচিত ছিল। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো। নাম বলো। বর্ষা। স্কুল? শামসুল আফগান স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস? 6। শীতের সময় বর্ষা ফোন করেছে। এবার বর্ষা কোন বিভাগটা বেছে নিবে? জানা অজানা। কি জানার আছে, বলার আছে? আচ্ছা, ওকে। প্রথম প্রশ্ন তোমার জন্য। কোন প্রতিষ্ঠান LEED নামে পরিবেশ বান্ধব স্থাপনা সনদ দিয়ে থাকে? প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে ক US গ্রিন বিল্ডিং কাউন্সিল, খ অ্যাপেক বিল্ডিং কর্পোরেশন, গ US কর্পোরেশন। বলো। খুবই কঠিন। US গ্রিন বিল্ডিং কাউন্সিল। আমি বললাম খুবই কঠিন, আর ও একদম খুব সহজে খুব তাড়াতাড়ি সঠিক উত্তর দিয়ে দিল। থ্যাংক ইউ। 500 টাকার বই তুমি আসলে পেতেই পারো। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। 22 ডিসেম্বর 2016 বিশ্বের কোন দেশে প্রথম সৌর সড়ক উদ্বোধন করা হয়? সৌর সড়ক, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, দেশগুলোর নাম হচ্ছে ক জাপান, খ ফ্রান্স, গ চীন। আমারও জানা হবে। খ ফ্রান্স। খ ফ্রান্স, রাইট অ্যান্সার। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, সত্যি কথা। মানে সিরিয়াসলি 1000 টাকার বইয়ের জন্য থ্যাঙ্কস। এবং এই মহাসড়কটির নামটাও চলো আমরা জেনে রাখি। নামটা হচ্ছে হোয়াট ওয়ে। তুমি কি পরের প্রশ্নে যাবে? হ্যালো। খুবই টেনশন হচ্ছে। টেনশন হলে হবে না, বলো যে যাবে কি যাবে না। আমি তো নিয়ম জানি না। নিয়মটা হচ্ছে 1000 টাকার বই এখন তুমি পেয়েছো। পরের প্রশ্নে গিয়ে যদি তুমি কারেক্ট অ্যান্সার করো আরো 1000 টাকার বই পাবে। আর যদি ভুল হয় ওই প্রথম 1000 টাকার বই থেকে 500 টাকার বই মাইনাস হবে। বলো। আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে, যাবে? তৃতীয় প্রশ্নে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবে মানে সিরিয়াস সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে ইউরোপের সম্মিলিত মহাকাশ গবেষণা সংস্থা ইসা প্রতিষ্ঠিত হয় সালগুলো হচ্ছে ক 1975 সালে, খ 1958 সালে, গ 1985 সালে।
গ 1985 সালে। শোনো, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, উত্তরটি হয়নি। হ্যাঁ, মন খারাপ করো না, 500 টাকার বই তুমি পেয়েছো। কারেক্ট আনসার ছিল 1975 সালে। আচ্ছা, আমরা এভাবে আসলে অনেক কিছু জানি, অনেক কথা বলি ওদের সাথে। অনেক ডিফিকাল্ট কোশ্চেন এগুলো, জানার মতো না। রাইট, কিন্তু ওই যে আবার যখন ভুল হয় তখন আমরা জেনে যাই, দ্যাটস ওয়াই জানার আছে, বলার আছে। আর আপনার কাছে তো অনেক কিছু জানার আছে। ভুবন মাঝি সম্পর্কে একটু শুনতে চাই, যে চলচ্চিত্রেও তো আপনার পদার্পণ ঘটেছে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? অ্যাকচুয়ালি সেটা হলো, আমার বাবা একজন খুব বড় ফ্রিডম ফাইটার, এবং তার গল্পটা ডিরেক্টর, ভুবন মাঝির ডিরেক্টর যিনি মিস্টার ফখরুল আরিফিন, সে গল্পটা মানে নিতে আসে। ওখান থেকে মানে ডিরেক্টর সাহেবের সাথে আমার সাথে পরিচয় হয়, এবং তার সাথে মানে একটা রোল, একটা অপরচুনিটি আসে, যে একটা ছোট্ট একটা 5 মিনিটের সিনের জন্য, একটা রোলের জন্য আমাকে নেওয়া হয়। আচ্ছা। সো ওখান থেকে ভুবন মাঝির ফিল্মের সাথে মানে আই বিন অ্যাটাচড টু দ্যাম। তারপরে আমি কুষ্টিয়া যে ফিল্মিংটা করি। আচ্ছা আচ্ছা। কুষ্টিয়া একদম শিলাইদা একটা জায়গায়, খুব মানে গভীর চর ওখানে আছে, খুব বিউটিফুল একটা এরিয়া। তার সাথে মানে ভুবন মাঝি ফিল্মের সাথে আমার স্টারিং হলো কো অ্যাক্টর, যিনি স্টার বিশাল বড় একটা অ্যাক্টর ইন কলকাতা, পরামব্রত চ্যাটার্জি, তার সাথে অপর্ণা ঘোষ, এবং তাদের সাথে মানে ফিল্মটা হবে, রিলিজ হবে, টিজার 2 বের হয়ে গিয়েছে। সো ইনশাআল্লাহ আপনি নেক্সট ফিউ মান্থসে দেখতে পারবেন। ওকে, সো হোয়াট অ্যাবাউট নেক্সট ফিল্ম? ইনশাআল্লাহ যদি কোনো অপরচুনিটি আসে, আই উইল টেক ইট উইথ ওপেন আর্মস অ্যাকচুয়ালি। আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল যখন আপনি ক্যামেরার সামনে একটা ক্যারেক্টার প্লে করছেন, এবং সেটা একেবারে নিজের আপনার বাবার জীবন থেকে নেওয়া ক্যারেক্টার, এবং ডেফিনেটলি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র তো বটেই, পাশাপাশি গল্পেরও গুরুত্ব সেরকম আছে, যেহেতু লিবারেশন ওয়ান নিয়ে বা সেইগুলো নিয়ে এই ফিল্ম, সেখানে করতে গিয়ে সেটার সাথে মানিয়ে নেওয়া বা গ্রুমিংটা কেমন ছিল? আমার মনে হয় যে এই অ্যাকচুয়ালি ভুবন মাঝি ছিল আমার ফার্স্ট ফিল্ম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। অ্যান্ড ওখান থেকে আমি যতটুকু শিখি হলো, মানে অন দ্য স্পট অনেক ফিলিংস তো বের করা যায় না, কিন্তু ফিলিংসগুলো যে পোর্ট্রে করব, যে পরিচালনা করব, ওগুলো চেহারা থেকে আসতে হয়, বানাইতে হয়। এক্স্যাক্টলি। সো ওইগুলো করার থেকে আমার একটু ডেফিনেটলি সময় লাগছে, বাট আমার মনে হয় মানে আমার অ্যাক্টিং ফুল এক্সপিরিয়েন্স নেই, বাট ইনশাল্লাহ আরও করতে করতে আরও হবে। কিন্তু যে মজাটা যেটা ছিল, মজার থেকে কিন্তু অলওয়েজ সামটাইমস কাজটা ভালো হয়ে যায়। সাপোর্টটা অনেক বেশি ছিল। অবশ্যই সাপোর্ট না থাকলে আমি তো এটা করতেও পারতাম। ডেফিনেটলি, ইউ আর ডেফিনেটলি লাকি। আপনি প্রথম ফিল্মে পরমব্রত, তার মতো একজন অভিনেতার সাথে কাজ করেছেন, আরও যারা ছিল সবাই গুণী মানুষ, তার সাথে কাজের এক্সপিরিয়েন্সটা একটু ছোট করে শুনতে চাই। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যেদিন আমি ফিল্ম করেছিলাম, পরমব্রত ওই দিন প্রেজেন্ট ছিল না, বাট যেখান থেকে আমরা শুনেছিলাম যে সে অলমোস্ট 14-15 ডেজ কুষ্টিয়া ছিলেন, আর অন্য ছিলেন, হি ইজ আ ভেরি ডেডিকেটেড প্রফেশনাল। রাইট। সো ওইটার জন্য ডেফিনেটলি যে, আর ফিল্মের কাজটা কিন্তু অনেক পেশেন্স লাগে, ধৈর্য লাগে, এবং অনেক সময়ের একটা ব্যাপার। সো ওইখান থেকে তার লেভেল অফ ডেডিকেশন, এবং আমি যতটুকু জাস্ট একটু টেস্ট পেলাম, এটা আমার দেখে মনে হলো যে হি ইজ আ ভেরি প্রফেশনাল পারসন, এবং পরবর্তীতে আরও বড় বড় ফিল্ম করবে। Right. Thank you very much for being here, and we're really honored to have you. No, thank you very much. Definitely আমরা চাই যে আপনার সামনের প্রত্যেকটা স্টেপ খুব বেশি কালারফুল হোক, খুব বেশি ভালো হোক, এবং শুভকামনা। আবারও কোনো একদিন নিশ্চয়ই কথা হবে। সময়ের কারণে বিদায় নিতে হচ্ছে, তবে আমি থ্যাংক ইউ আরেকবার জানাতে চাই। একটু বিদায় নিয়ে আসবো, তার আগে আপনার কাছ থেকে একটু রিকোয়েস্ট থাকবে একটা গান শুনতে। অবশ্যই। আমি প্রথমে এনটিভিকে অনেক বড় একটা ধন্যবাদ জানাতে চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অপরচুনিটি, এবং আমি একটা লাস্ট গানও পারফর্ম করে যাব। ডেফিনেটলি আমি একটু বিদায় নিয়ে আসি। ওকে, যেতে হবে, তবে বলার তো কিছু আছেই। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান, ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা এনজয় করতে হলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেশের সাথে থাকো, বইয়ের সাথে থাকো, বাবা মার সাথে থাকো, এবং ভালো করে পড়াশোনা করো। খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ। গানটা শুনি। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই রাত শুধু যে গানে, ওই গানে দুটি প্রাণে, তোমার আমার।
অনুভব